বাড়িতে রসগোল্লা বানাতে গেলে সাধারণত এরকম চুপসে যাওয়া, ভিতরে এরকম শক্ত আর উপরের সারফেসে এরকম ক্র্যাক রসগোল্লার সম্মুখীন হয়তো আপনাদের সবাইকে কম বেশি হতে হয়েছে। আজকে আপনাদেরকে নিজের রান্নাঘরে কিভাবে সহজেই নরম তুলতুলে রসগোল্লা যা মুখে দিলেই মাখনের মতো গলে যাবে তার পদ্ধতি আর নানা রকম টিপস অ্যান্ড টিপস এই রেসিপির মাধ্যমে শেয়ার করব, যেটা আপনাদেরকে ঠিক এরকম সুন্দর দেখতে ও খেতে রসালো রসগোল্লা বানাতে সাহায্য করবে। স্বাগতম দেবস ফ্লেভার জাংশনে। আজকে আমরা তৈরি করব বাঙালির সবথেকে জনপ্রিয় মিষ্টি রসগোল্লা। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, প্রতিটি স্টেপে থাকতে চলেছে টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করা যায় এই অসাধারণ মিষ্টি। রসগোল্লা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, খুবই সামান্য উপকরণ লাগে, যেটা আমাদের সকলের রান্নাঘরেই থাকে, যেটা দিয়ে অনায়াসে বাড়িতে মিষ্টির দোকানের মতো রসগোল্লা বানানো যায়। রসগোল্লার জন্য দু রকম শিরা বানাতে হয়। একটাতে রসগোল্লা ফোটাতে হয়, আর একটাতে রসের মধ্যে রসগোল্লা সিজনিং করতে হয়। এই সিজনিংয়ের শিরাটা সাধারণত পাতলা করতে হয়। আমরা এখন প্রথমে রসগোল্লা সিজনিংয়ের রসটা বানাবো। তার জন্য একটা প্যান অথবা কড়াইতে 1.5 কাপ চিনি আর 3 কাপ জল নিচ্ছি। ফ্লেমটা মিডিয়াম হাইয়ে রেখে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। এবার একটা বাটিতে 1 চামচ গুঁড়ো দুধ আর 1/4 কাপ জল নিয়ে দুধটাকে মিশিয়ে রাখবো। যখন দেখবেন জলটা বয়েল হতে শুরু করেছে, তখন ওই শিরার মধ্যে দুধ আর জলের মিশ্রণটা দিয়ে দেবেন। এই মিশ্রণটি দেওয়ার উদ্দেশ্য হলো চিনির মধ্যে থাকা ইম্পিউরিটিসগুলো সরিয়ে দেওয়া। এই দুধটা দেওয়াতে দেখুন চারদিক থেকে যে ফেনাটা উঠেছে সেটা দেখতে কেমন কালচে টাইপের। চিনির মধ্যে যত রকমের ইম্পিউরিটিসগুলো ছিল সেগুলো ফেনার আকারে এখন ভেসে উঠেছে। এটাকে পাতি ভাষায় গাদ বলে। এটাকে একটা হাতার সাহায্যে ফেলে দিচ্ছি। দেখুন এবার এই শিরাটা কেমন পরিষ্কার আর স্বচ্ছ দেখতে হয়েছে। এখানে একটা টিপস দিচ্ছি, শিরাটা বেশি ফুটাবেন না, তাতে করে শিরাটা গাঢ় হয়ে গেলে মিষ্টির মধ্যে রসটা ঢুকবে না। দেখুন ঠিক এরকম চিপচিপ করবে, এটা থেকে কোনো একতার বা দুতার বেরোবে না। এই অবস্থায় শিরাটা একটা পাত্রে ঢেলে নর্মাল টেম্পারেচার আসার জন্য রেখে দিচ্ছি। চলুন এবার দুধ দিয়ে কিভাবে ছানা কাটতে হয় সেটা দেখে নিই। প্রথমে একটা প্যান অথবা কড়াই, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল, সেটা ওভেনে গরম করতে বসিয়ে দিন। একটু গরম হলে 1 হাতা জল দিয়ে কড়াইটা ভালো করে কোট করে নিন, যাতে তলাতে দুধটা লেগে না যায়। আমি এখানে 1.5 লিটার আমুল কাউ মিল্ক নিয়েছি। এখানে একটা টিপস, দুধ অবশ্যই ফ্রেশ নেবেন। একদিন আগে থেকে এনে রাখা দুধ ফ্রিজ থেকে বের করে ইউজ করবেন না, তাতে রসগোল্লা শক্ত আর চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা চাইলে গরুর দুধ বা ফুল ফ্যাট দুধ দিয়েও করতে পারেন। এখানে ফ্লেমটা মিডিয়াম হাইয়ে রেখে কন্টিনিউ দুধটা নাড়তে থাকবেন, না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। 1860 সাল নাগাদ জেলার হারাদন ময়রা প্রথম তৈরি করেছিলেন রসগোল্লা। পরে অবশ্য 1868 সালে বাগবাজারের নবীনচন্দ্র দাস ওরফে নবীন ময়রা তৈরি করেন স্পঞ্জ রসগোল্লা বা আধুনিক রসগোল্লার সংস্করণ। সেই থেকে ছানা, ময়দা ও চিনি সহযোগে তৈরি এই মিষ্টি বাঙালির অন্যতম প্রিয়। ছানা কাটানোর 4 রকম পদ্ধতি আছে। আমি এখানে ভিনিগার আর জলের মিশ্রণ দিয়ে ছানাটা কাটাবো। আপনারা লেবু দিয়ে, টক দই দিয়ে অথবা ছানার জল দিয়ে ছানা কাটাতে পারেন। আমি একটা বাটিতে 3 চামচ ভিনিগার আর 3 চামচ জল নিয়ে নেব, যেটা 1:1 অনুপাতে আছে। দুধটা বেশি ফোটানোর দরকার হয় না, একবার উঠলেই হবে। এবার ছানা কাটার প্রসেস খুব মন দিয়ে দেখুন। পারফেক্ট রসগোল্লা বানাতে হলে ছানার কোয়ালিটিটাও পারফেক্ট হতে হবে। এখানে একটা টিপস দিচ্ছি, ফুটন্ত দুধে কখনোই ছানা কাটানোর মিশ্রণটা দেওয়া যাবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। দুধটা আমাদের ফুটানো হয়ে গেছে। এবার ওভেনটা বন্ধ করে 2 মিনিট ওয়েট করুন। তারপর ধীরে ধীরে 1 চামচ করে ভিনিগারের মিশ্রণটা দুধে দিন আর আলতো হাতে আস্তে আস্তে নাড়তে থাকুন। ঠিক এইভাবে একবারে ছানাটা কাটবে না, তাই এটা 1 চামচ করে দেবেন
আর ধীরে ধীরে নাড়তে থাকবেন। যখন দেখবেন দুধ থেকে ছানাটা ছাড়তে শুরু করেছে তখন আর একবার ভিনিগারের মিশ্রণটা দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকবেন। এক্ষেত্রে আর একটা টিপস দিচ্ছি, ছানা কাটার পর ছানার জলের কালারটা যেন বেশি গ্রিনিশ কালার না হয়ে যায়, তাহলে মনে করবেন ছানাটা বেশি ফুটানো হয়ে গেছে, আর সেক্ষেত্রে ছানাটা হার্ড বা শক্ত হয়ে যাবে। এই অবস্থায় এটাকে বেশিক্ষণ রাখা যাবে না, একটু তাড়াতাড়ি করে একটা স্ট্রেনারের উপর যে কোনো পাতলা সুতির কাপড় নিয়ে ঠিক এইভাবে রেখে দিন। এবার আস্তে আস্তে এর মধ্যে ছানা আর ছানার জলের মিশ্রণটা ঢেলে দিয়ে ছানা আর জলটাকে আলাদা করে ফেলুন। এই জলটা আপনারা চাইলে রেখে দিতে পারেন, পরবর্তীতে অনেক নিরামিষ রান্নার ব্যবহার করতে পারবেন। ছানার জলটা সরিয়ে দিয়ে নিচে আর একটি পাত্র রেখে দিয়ে ওর মধ্যে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিন, যাতে করে ছানার মধ্যে কোনো টক ভাবটা না থাকে, আর এই ছানাটা যেন কোনো রকমে পোস্ট কুকিং না হয়। এবার ঠিক এইভাবে কাপড়ে 4টে কোণা ধরে ছানাটা তুলে ধরে রাখুন। দেখবেন ছানার নিজস্ব প্রেসারে ছানার মধ্যে থাকা অতিরিক্ত জল পড়তে থাকবে। এইভাবে ঝুলিয়ে রেখে করা যায়, সেক্ষেত্রে 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। আমি একটু অন্য পদ্ধতি ব্যবহার করছি। বাম হাত দিয়ে ছানার পুটলির উপরটা এইভাবে চেপে ধরুন, আর ডান হাত দিয়ে পুটলিটা ক্লকওয়াইজ ঘোরাতে থাকুন। এতে করে ছানার নিজস্ব প্রেসার প্লাস হাতের প্রেসার দুটোই কাজ করবে, তাই অল্প সময়ের মধ্যে ছানার মধ্যে থাকা অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে। এখানে আর একটা টিপস দিচ্ছি, ছানার থেকে জল ঝরানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ছানাটা যেন ড্রাই হয়ে না যায়, তাহলে ছানা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে রসগোল্লাটাও শক্ত হয়ে যাবে। আমি এখানে ছানার পুটলিটা স্ট্রেনারের উপর রেখে ওর উপরে একটা ওজন চাপিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দেব। যখন দেখবেন ছানার থেকে এরকম 1 ফুটা করে কিছুক্ষণ পরে পরে জল ঝরছে, তখনই পুটলি থেকে ছানাটা বের করে নেওয়ার পারফেক্ট টাইম। একটা থালার মধ্যে ছানাটা নিয়ে নেব। দেখুন ছানাটা একদম পারফেক্ট হয়েছে, না শুকনো না ভেজা। প্রথমে ছানাটা ভালো করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার ছানাটা পাত্রের একটা ধারে নিয়ে আসুন। হাতের তালুর এই অংশটা দিয়ে আস্তে আস্তে এইভাবে ছানাকে পাত্রের সঙ্গে ঘষে ঘষে মসৃণ করে মেখে নিতে হবে। এই প্রসেসটা অন্তত 5 থেকে 6 বার করতে হবে। এখানে আর একটা টিপস দিচ্ছি, খুব প্রেশার দিয়ে মাখবেন না, যাতে করে ছানা থেকে ওর ফ্যাট বা ঘি বেরিয়ে আসে। এবার ছানার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দেব, যেটা বাইন্ডিংয়ে সাহায্য করবে, আর সঙ্গে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, যেটা রসগোল্লার টেক্সচার আনতে সাহায্য করবে। ফ্লেভারের জন্য একটা এলাচ থেকে 8টা দানা মিহি করে পাউডার বানিয়ে দেব, আর হাফ স্পুন চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা যেন গোটা থাকে। এই গোটা চিনি রসগোল্লার মধ্যে জালি আনতে সাহায্য করবে। ছানাটা মাখতে হবে যতক্ষণ না ছানাটা মসৃণ হচ্ছে। ছানা যত ভালো মাখা হবে মিষ্টি তত ভালো হবে, আর মিষ্টি যখন ফোটাবেন তখন মিষ্টিতে ক্র্যাক আসার সম্ভাবনা একদমই থাকবে না। যখন দেখবেন পাত্র থেকে ছানা নিজে থেকে ছেড়ে দিচ্ছে আর পাত্রের সঙ্গে লেগে থাকা ছানাগুলো ছানার ডো বলের সঙ্গে নিজে থেকে এরকমভাবে আটকে যাচ্ছে, তখন বুঝবেন ছানাটা ঠিক মতন মাখা হয়ে গেছে। এবার ছানাটা একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিন, যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। ততক্ষণে আমরা কুকিং শিরা তৈরি করে নেব। একটা কড়াইতে 3 কাপ চিনি আর 5 কাপ জল নিয়ে নিচ্ছি। মিডিয়াম লো ফ্লেমে চিনিটা গলে যাওয়া অবধি নাড়তে থাকবো। চিনি গলে গেলে গ্যাসের ফ্লেমটা সিমে করে দেব। এবার একটা ঢাকনা দিয়ে এই অবস্থায় রেখে দিয়ে আমরা চলে যাচ্ছি ছানাটার কাছে। ছানার ডো থেকে আপনাদের পছন্দের মতো সাইজ করে ছোট ছোট লেচি কেটে নেবেন। এবার একটা লেচি নিয়ে প্রথমে 2 হাতের তালুতে একটু প্রেসার দিয়ে বাইন্ডিং করে নিতে হবে। তারপর আস্তে আস্তে প্রেসার কম করবেন আর রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করবেন। যখন দেখবেন উপরের সারফেসে কোনো রকম ক্র্যাক আসেনি আর সারফেস একদম স্মুথ হয়েছে, তখন এটা একটা পাত্রে রেখে দিন। একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে দেবেন, যাতে সারফেসটা ড্রাই না হয়ে যায়। ঠিক এইভাবে পারফেক্ট রাউন্ড শেপ দিয়ে সব ছানার বলগুলো তৈরি করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুধ থেকে ছানা কাটা এবং ছানার বল কিভাবে তৈরি করতে হয়। এবার চলে আসছি শিরার কাছে। ছানার বল বানাতে বানাতে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছিলাম,
যাতে শিরাটা রোলিং বয়েলে চলে আসে। যখন দেখবেন এরকমভাবে ফুটে উঠেছে তখন ওর মধ্যে 3টি এলাচ দিয়ে দিন। এবার ধীরে ধীরে ছানার বলগুলো আর একবার হালকা করে পাকিয়ে নিয়ে শিরার মধ্যে ছেড়ে দিন। এখানে একটা টিপস, ছানার বলগুলো যখন ছাড়বেন ঠিক সেন্টারে ছাড়বেন, তাতে রসগোল্লাটা কড়াইয়ের তলাতে গিয়ে টাচ করবে না। এক্ষেত্রে রসগোল্লাগুলো না চ্যাপ্টা না ক্র্যাক, একদম ইনট্যাক্ট থাকবে। এই অবস্থায় 2 মিনিট ফুটতে দিন। কোনো রকমভাবে হাতা বা চামচ দিয়ে নাড়তে যাবেন না। এবার একটা ময়দার ঘোল করে নেব। 1 চামচ ময়দা আর 1 কোয়ার্টার কাপ জল নিয়ে ভালো করে মিশিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। দেখবেন এই ময়দার ঘোলটা দেওয়ার সঙ্গে সঙ্গে শিরার মধ্যে অসংখ্য বাবলস তৈরি হবে, যেটা রসগোল্লাগুলোকে রসের মধ্যে ডুবিয়ে রাখতে সাহায্য করবে। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে আলতো হাতে চামচের উল্টো পিঠ দিয়ে রসগোল্লাগুলোকে একটু মুভমেন্ট করিয়ে দেবেন, যাতে রসগোল্লার চারদিক থেকে কুক হতে পারে। আবার ঢাকনাটা দিয়ে 8 মিনিটের জন্য কুক হতে দেব। এখানে একটা টিপস দিচ্ছি, যখন দেখবেন শিরাটা একটু মোটা হয়ে যাচ্ছে তখন একটু গরম জল হাতার মধ্যে নিয়ে আলতো করে চারদিক দিয়ে এইভাবে ছড়িয়ে দিন। ঠিক 8 মিনিট বাদে যখন দেখবেন রসগোল্লাগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর এরকম সুন্দর টেক্সচার এসছে, তখন বুঝবেন আপনার রসগোল্লা রেডি হয়ে গেছে। আরও কনফার্ম হতে হলে একটা কাচের গ্লাসে একটু জল নিয়ে ওর মধ্যে একটা রসগোল্লা ছেড়ে দিলে দেখবেন রসগোল্লাটা জলের নিচে ডুবে গেছে। তখন বুঝবেন এটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এই অবস্থায় ওভেনটা বন্ধ করে ঠিক 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিন। এবার ডিপিং শিরার মধ্যে ধীরে ধীরে রসগোল্লাগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যখন রসগোল্লাগুলো ছাড়ছি কি সুন্দর রসের মধ্যে ডুবে যাচ্ছে। এটা থেকে বোঝা যাচ্ছে আমাদের রসগোল্লাগুলো একদম পারফেক্ট কুক হয়েছে। আধা ঘন্টার জন্য এইভাবে রেখে দিন। নর্মাল টেম্পারেচারে আসলে মিষ্টিগুলো ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারবেন। এইভাবেই আপনি বাড়িতে মিষ্টির দোকানের মতো স্পঞ্জি রসগোল্লা তৈরি করতে পারবেন। দয়া করে এই রসগোল্লার রেসিপিটা একবার এই প্রসেসে বানিয়ে দেখুন, নিশ্চয়ই এইরকম পারফেক্ট রেজাল্ট পাবেন আপনারা। আপনাদের রসগোল্লা কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। জয় হিন্দ।